আসসালামু আলাইকুম। চারিদিকে অস্থিরতা, চরম অস্থিরতা। একজনকে কবর থেকে তুলে রাস্তার মধ্যে আগুন দিয়ে পোড়াইয়া দেওয়া হইল। তার মানে কবরের লাশও নিরাপদ না, তাই না? কিন্তু এই ঘটনাটা কেন ঘটলো? ওই পাগলা মানে নুরাল পাগলা নিজেকে তো ইমাম মেহেদী মরার পর দাবি করে নাই, অনেক আগেই দাবি করছে। এবং ওনার কিছু ভিডিও দেখলাম, আপনারাও দেখেন। আসলে উনি এক পাগল ছিল, বুঝছেন? সুস্থ না। নিজেকে ইমাম মেহেদী তো দাবি করছে, কখনো কখনো নিজেকে খোদা দাবি করছে, নিজের নামে সূরা বানাইছে, মানে পাগল যা করে আর কি। এখন ওনার কিছু অন্ধ ভক্ত জুইটা গেছে এবং উনি একটা বিরাট মহলও বানাইছে, কিন্তু যেখানে ওই যে কাবা শরীফের মতো কবর বানাইছে না, ওর মধ্যে কিন্তু বিরাট মহল পাশে। এটা তো টাকা লাগছে না, অনেক টাকা পয়সার ব্যাপার। তার মানে উনি অনেক আগে থেকেই এই ব্যবসাটা চালাই আসতেছিল, মানে এই পাগলামি ব্যবসাটা। ওনার কিছু ভক্ত তো তৈরি হয়েছে, নাহলে টাকা আসলো কই থেকে? কিন্তু উনি যখন ওই কথাগুলো বলতেছিল তখন কেন ওনাকে দাবরানি দিল না? ওই যে বিএনপির একজন নেত্রী বলছিল না, একটা দাবরানি দিলেই তো কাউরে খুঁজে পাওয়া যাবে না। ওই দাবরানিটা কেন দিল না? দাবরানি দিয়া তো আপনারা দেশ ত্যাগ করাইছিলেন তসলিমা নাসরিনকে, ওনাকে দেশের মধ্যে রাখছিলেন কেন? তবে হ্যাঁ, এলাকার লোক ওনাকে দাবরানি দিয়ে এলাকা ত্যাগ করাইছিল, আবার ওই এলাকায় ফেরত আসছে। ওনার ছেলে আবার খ্রিস্টান, সে আবার খ্রিস্টান ধর্ম প্রচার করে, মানে হজও বড় হলো। এখন কথা হচ্ছে, লোকটা মারা যাওয়ার পর অনেক উঁচুতে কবর দেওয়া হয়েছে। এইটা নিয়ে 2-3 সপ্তাহ আগে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে। তারপরে শোনা গেছে কবরটা নিচে নামানো হয়েছে। কিন্তু ওই যে কাবা শরীফের ওইটা ভাঙতে বলা হয়েছিল, কিন্তু এটা না ভাঙে আবার রং করা হয়েছে। কিন্তু এইটাকে মাইনা নেয় নাই, মাইনা না নিয়ে তাদেরকে চিঠিপত্র দিচ্ছিল কিন্তু একটা দল। এই যে চিঠি চালাচালি হচ্ছিল, এটা কি গোয়েন্দা বিভাগ জানতো না? প্রশাসন জানতো না? ওরা তো ঘোষণা দিয়েই আক্রমণ করলো, ঘোষণা না দিয়ে তো আক্রমণ করে নাই। আক্রমণের পর ওইখানে র্যাব গেছে, পুলিশ গেছে, আর্মি গেছে, সবাই গেছে, কিন্তু আগেও তো যাইতে পারতো। এখন কথা হয়েছে কি জানেন, কয়দিন পাহারা দিয়ে রাখবে ওইটা? ওইটা তো ভাঙবেই তারা, তাই না? এটা তো তাদের প্ল্যান হয়ে গেছে অলরেডি, যেটা ভাঙ্গা দুমু। কিন্তু ভাঙ্গা দেওয়ার পর ওই যে কবর থেকে তুইলা নিয়া, এইটা কিন্তু অনেকে মাইনা নিতে পারে নাই। কিন্তু তাদের যুক্তি হচ্ছে যে ওই কবর রাইখা দিলে ফিউচারে আবার এখানে ওই একই কাজ হবে, মানে ওই লাল সালুর ব্যবসা হবে। ওই কারণেই ওই আগুন দিয়ে ওই কাজটা কইরা ফেলছে। কিন্তু আমার প্রশ্ন, উনি জীবিত থাকাকালীনে তো আইনের আশ্রয় নেওয়া যাইতো, যেহেতু উনি ইসলাম ধর্মকে আঘাত দিয়া ওনার নিজের একটা ধর্ম প্রচার করতে চাচ্ছিল, তখনই তো আইনের আশ্রয় আনা যাইতো। তখন না আইনা এখন কবর থেকে তুইলা যে ঘটনাটা করলো, এরা কারা? এরা কারা? এখানেই মেইন প্রশ্ন ভাই। আপনাদেরকে বুঝতে হবে কেন এই নিষ্ঠুর আচরণ। এই নিষ্ঠুর আচরণের পিছনে কারা, এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। 5 জন গ্রেফতার হয়েছে, 5 জন গ্রেফতার হয়েছে। ওই 5 জনের ব্যাকগ্রাউন্ড দেখেন, ওরা কোন দল করে, এখানে কারা আসছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। এই যে মব কালচারের সুযোগ সুবিধা নিয়ে এই ঘটনাটা ঘটাইলো, এরকম ঘটনা কিন্তু 8হাজারিতে গতকালকেও ঘটছে। সেম ঘটনা চিটাগাং 8হাজারিতে গতকাল রাত্রে 9টার দিকে ঘটা গেছে। একটা স্ট্যাটাসকে কেন্দ্র কইরা যে স্ট্যাটাস দিছে, সে কিন্তু আবার আইসা ফেসবুকে বলছে আমি ছোট মানুষ, আমার ভুল হয়ে গেছে। কিন্তু তারপরও ঘটনাটা ঘটছে। ওইখানে কারা কারা ছিল? ওইখানে ইদানিং কিন্তু টুপি আর পাঞ্জাবি বিক্রি বাইরে গেছে, এটা মনে রাখতে হবে। টুপি আর পাঞ্জাবি পয়রা কারা নামতেছিল ওইখানে গাড়িতে? কিছু ভিডিও দেখছেন না? গাড়ি থেকে নামতেছিল লাঠি নিয়ে, বড় বড় লাঠি নিয়ে নামতেছে। এরা কারা? এরা তারাই যারা এখানে ওই যে আগুন দিয়া নুরাল পাগলাকে রাস্তার মধ্যে পোড়ায় দিছে, ওরাই ভাই। চিটাগাং বিশ্ববিদ্যালয় কি ঘটনা, ছোট্ট একটা ঘটনা। এক বোন একটু দেরিতে আসছে, মানে হোস্টেলে দেরিতে আসছে। সে পাশে কোথাও খাইতে গেছিল, তার খিদা লাগছে, রুমে খাওয়া ছিল না। এর মধ্যে গেট বন্ধ করে ফেলাইছে। ওই গেট বন্ধ আর খোলা নিয়ে তর্কাতর্কির একটা পর্যায়ে বিশ্ববিদ্যালয় এবং গ্রামবাসী জড়ে গেল। ওইখানে কারা? ওইখানে কিন্তু ওই ওরাই যারা এখন বর্তমানে পরিচালিত হচ্ছে ভারত থেকে পরিচালনা করা হচ্ছে।
টাকা পয়সার মাধ্যমে। তারাই কিন্তু এই ঘটনাগুলা ঘটাইতেছে, এটা আপনাদের মনে রাখতে হবে। যেখানে মব দেখেন, গণপিটুনি দেখেন, সেখানেই মনে করেন না যে জুলাই গণ অভ্যুত্থানের এইসব ছেলেপেলেরা যায় করতেছে। নো, এইটা না। আর এই যে এখানে যেটা করছে আগুন দিয়া পোড়ায়া, এখানেও কিন্তু ওই যে টুপি আর পাঞ্জাবির আশ্রয় নিছে, টুপি আর পাঞ্জাবি লাগায়া ওই ঘটনাগুলা ঘটাইছে। কেন করছে? যেন আগামী নির্বাচনে এফেক্টটা পড়ে, মানুষের মধ্যে ধারণা আনতে চাচ্ছে দাড়ি টুপি আলারা কত নিষ্ঠুর, কত বড় অবিচারক, তাদের কোনো মানবতা বলতে কিচ্ছু নাই। এইটা বুঝাইবার জন্য এটা করা হচ্ছে, এটা বুঝতে হবে আপনাদেরকে। যাই হোক, আমার সাবজেক্ট এখানে না, এতগুলা কথা এই জন্য বললাম, এই অরাজকতা, এই মব জাস্টিস, এগুলা ভাই নতুন কিছু না। ৭১-এর পর, আমি স্বাধীনতার পর আমি দেখছি ভাই কি হয়েছে ভাই। ২-৩ বছর এই মব জাস্টিস চলতো, বড় বড় বেহারি বাড়িদেরকে খুঁজা ভাই কইরা কইরা, যারা বেহারিদের মধ্যে ধনী ছিল তাদেরকেও বুঝছে এরকম ব্ল্যাকমেল করতো, এদেরকে উঠায় নিয়ে আসা হইতো, এদের কাছ থেকে টাকা দাবি করা হইতো এবং পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হইতো। অনেক ঘটনা দেখছি ভাই, লুটপাট। এমন ঘটনাও দেখছি জানেন, থানা থেকে অস্ত্র ভাড়া আইনা ফরেনারদের বাড়ি ডাকাতি করছে, থানা থেকে অস্ত্র ভাড়া দেওয়া হইতো এবং ঠিক টাইমে মানে ভোরে আবার জমা দিয়ে আসতে হইতো। আর ওই ডাকাতির মালামাল বিক্রি কইরা যে শেয়ারটা আসতো ওইটা থানায় দিত। এরকম ঘটনাও দেখছি, বড় ভাইরা ঘটাইছে। আমরা তখন ছোট ভাই পিছে পিছে হাঁটতাম, নিজের চোখে অনেক কিছু দেখছি ভাই, যার জন্য ঘাবড়াই না। যে কোনো বিপ্লবের পরে, ৭১-এর যে স্বাধীনতা যুদ্ধের পরে যা হয়েছে, এই যে বিপ্লবের পরে তা হচ্ছে, যার জন্য ঘাবড়াবেন না কেউ। এই হইতে হইতেই, ভাঙতে ভাঙতেই, ধ্বংস হইতে হইতেই একটা টাইমে ঠিক হয়ে যাবে সব কিছু। মেইন প্রবলেমটা কি জানেন? আমাদের দেশের মেইন প্রবলেমটা হচ্ছে একটা খাপের মধ্যে আপনি দুইটা তলোয়ার কিভাবে ঢুকাবেন। হ্যাঁ, একটা খাপের মধ্যে দেখেন, তলোয়ার নাম্বার ১ নাম ৭১। ৭১ নামে যে তলোয়ারটা, আপনি দেশ যদি মনে করেন একটা খাপ, ওইটার মধ্যে ঢুকাইলেন। এরপরে দেখেন ২৪ চলে আইলো, এই ২৪-এর এই তলোয়ার এখন ওই খাপের মধ্যে কেমনে ঢুকাবেন? ওই খাপের মধ্যে তো আর জায়গা নাই। কারণ দেখেন, এই খাপটা দখল করে রাখছিল কে? শেখ হাসিনা। কারণ বঙ্গবন্ধু স্বাধীনতার সাথে জড়িত, তাই না? কিন্তু উনি পাকিস্তানে ছিলেন স্বাধীনতার সময়, যুদ্ধের সময়। যুদ্ধ করছে কে? জিয়াউর রহমান, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান যুদ্ধ করছে। তার মানে দেখেন, এখানে দুইটা তলোয়ার। কারণ দুইটা দল, আওয়ামী লীগ চায় বঙ্গবন্ধুকে হাজার হাজার কোটি টাকা ব্যয় কইরা মূর্তি বানায়া মানুষের মনের মধ্যে জীবিত রাখতে চায়, মানুষ যেন না ভুলে উনার বাপকে। তারপরে এই ২৪ আসলো যখন, সমস্ত মূর্তি তো ভাঙ্গা গেল। তার মানে কি, ওই খাপ থেকে, দেশ নামক খাপ থেকে শেখ মুজিবুর সাহেব বাইর হইয়া চলে গেল, কিন্তু স্বাধীনতার ঘোষক তো রয়ে গেল। এখন ওই খাপের মধ্যে স্বাধীনতার ঘোষক, যার জন্য ওনারা ২৪ নিয়ে আলোচনা করতে চায় না। ২৪ নিয়ে গত এক বছরে ৩৬৫ দিনের মধ্যে আমার মনে হয় ২০০ দিন ওনারা বসছে, চা পান খাইছে, বিরিয়ানি খাইছে। এই ২০০ দিন কি আলাপ হয়েছে ওনাদের? নিশ্চয়ই এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা হয়েছে, কিভাবে জুলাই গণ অভ্যুত্থানের আইনি বৈধতা দেওয়া যায় এইটা আলোচনা হয়েছে, সংবিধান নিয়ে আলোচনা হয়েছে, নেক্সট নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে, পিআর সিস্টেম হবে কিনা, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, কোন কক্ষে পিআর হবে, কোন কক্ষে পিআর হবে না, এগুলো আলোচনা হয়েছে। নিশ্চয়ই স্থানীয় নির্বাচন কোন সিস্টেমে হবে, জাতীয় নির্বাচনের আগে হবে না পরে হবে, এইটা নিয়ে আলোচনা হয়েছে। আর আলোচনার ফলাফল কি? সবাই কিন্তু একমত। কিন্তু এই পয়েন্টগুলো আমরা একমত এই মুহূর্তে না, আমরা এগুলা অবশ্যই কইরা দেবো নেক্সট সংসদে যায়া। আর ভাই, সংসদে যায় যে কইরা দিবেন, কে বলছে যে আপনারাই পাস করবেন? এটা তো কেউ বলে নাই। তাহলে আপনারা কেন দায়িত্ব নিতেছেন? আর যদি বুঝাও থাকেন, তাহলে তো আমি মনে করি বড় ভাই হিসাবে যে কাজটা আপনি সংসদে যায় করবেন, ওই কাজটা ছোটদের জন্য এখনই কইরা ফালান না। কিন্তু কইরা ফালাইলে প্রবলেমটা কোথায় জানেন? এখন যদি আপনি ২৪-কে ডিক্লেয়ার দিয়ে দেন যে হ্যাঁ, এখানে একটা যুদ্ধ হয়েছে এবং এই যুদ্ধে নতুন বাংলাদেশ হয়েছে, ৭১-এর পরে ২৪-এর স্বীকৃতি চলে আসে। ৭১ তো মহান মুক্তিযোদ্ধা, এটা আমাদের মাথার তাজ। কিন্তু ২৪-এর স্বীকৃতিটা চলে আসলে
প্রবলেমটা কি জানেন? ওই যে একটা খাপের মধ্যে, দেশ তো একটা খাপ, ওই একটা খাপের মধ্যে 71 ঢুকাইবেন না 24 ঢুকাইবেন? ভাই 71 ঢুকায় রাখেন, কোনো অসুবিধা নাই। এটা খাপ খোলা তলোয়ার থাকুক না 24, কোনো অসুবিধা তো নাই। ওকে খাপে ঢুকানোর দরকার নাই। আপনারা স্বীকৃতিটা দিয়ে দেন। আর স্বীকৃতিটা না দিলে এই মুহূর্তে কি হবে? নির্বাচন। হ্যাঁ, নির্বাচন করতে পারবেন যদি আপনারা জাতীয় পার্টিকে আনতে পারেন। আপনারা নির্বাচন করবেন, যেভাবে আওয়ামী লীগ নির্বাচন করছে ওইভাবে নির্বাচন করবেন, কিন্তু করবেন না। জানি আপনারা নিজেরাই লজ্জা পাবেন। যোগ বদলাইছে, এটা আপনারা তো বুঝতে পারতেছেন, এবং আপনারা এইটাও বুঝতে পারতেছেন দেশে যত অশান্তি হচ্ছে এই মুহূর্তে সব কিছুর পিছনে দিল্লির হাত আছে, তাই না? আর এই কথাটা যদি আপনারা না বুঝতে পারেন, তাহলে আমি মনে করি আপনারা রাজনীতিতে অনেক পিছিয়ে গেছেন না আগায় গেছেন, এটা আগামীকাল সবাই বুঝতে পারবেন। কারণ এই যে ডাকসুর নির্বাচন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আপনাদের মাথায় রাখতে হবে। পুরা দেশে এই নির্বাচনের প্রভাব পড়বে। ডাকসুর নির্বাচনে যদি আপনাদের চাওয়া পূরণ হয়, তাহলে মনে রাখবেন জুলাই গণ অভ্যুত্থানের চাওয়া পূরণ হবে, 100% পূরণ হবে। সবাইকে এক জায়গায় আসতেই হবে, কোনো রাস্তা নাই, এক জায়গায় আসতে হবে। আমার আজকের কথাগুলা আপনারা কি বুঝতে পারলেন কিনা আমি জানি না। না বুঝতে পারলে ক্ষমার চোখে দেখবেন। আমি যেটা বলতে চাচ্ছি, বর্তমান ইয়াং জেনারেশন ওই খাপ নিয়ে টানাটানি করবে না। ওই খাপ আপনাদের দখলে থাকুক। 71 আমাদের মহান, মাথার তাজ মাথায় থাকবে, কিন্তু খাপ খোলা তলোয়ার হিসাবে। যার কোনো খাপ নাই, সেই তলোয়ার কি? 24কে স্বীকৃতি দিতেই হবে, আইনি বৈধতা দিতেই হবে। আইনি বৈধতা না দিয়ে এ দেশে নির্বাচন হবে, এরকম কিছু আমি কল্পনাও করতে পারি না। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।